আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতদিন পর্যন্ত আমরা দেখে আসছি বাংলাদেশ এবং ভারতের মধ্যে ট্রান্সশিপমেন্ট অথবা আমরা ট্রানজিট নানা রকমের চুক্তি ছিল। এখন অগাস্ট পরবর্তী যেহেতু ইউনূস সরকারের সাথে ভারতের সরকারের দূরত্ব দিন দিন যেহেতু বাড়তেছে, 9 এপ্রিল 2025 একটা পত্রিকার মারফতে আমরা জানতে পারছি যে ভারত বাংলাদেশকে যে ট্রান্সশিপমেন্টের সুবিধাটা দিয়েছিল সেটা তারা বাতিল করেছে। ট্রান্সশিপমেন্ট মানে কি? ট্রান্সশিপমেন্ট মানে হচ্ছে ভারতের ভূমি ইউজ করে বাংলাদেশ স্থলপথে তৃতীয় কোনো দেশে বাণিজ্য করতে পারবে। যেমন কে আছে, নেপাল আছে, ভুটান আছে, এগুলোতে তারা তাদের রপ্তানি করতে পারবে। এখন এই সুবিধাটা বাতিল হওয়ার ফলে কি হবে, আমাদের যে সাউথ এশিয়া এই অঞ্চলে আমরা যে সার্কটা তৈরি করেছিলাম, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সেখানে মোটামুটি অংশীদারিত্ব বা তাদের মধ্যে যে ব্যবসা বাণিজ্য সেটা সংকুচিত হয়ে যাবে। আর কি হবে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে দূরত্বটা সেটা বেড়ে যাবে। সেটা আমরা গত 7-8 মাস ধরে দেখে আসছি। সো তাহলে আমরা যে জিনিসটা বলছি যে ব্যাংককে আমরা যে প্রোপাগান্ডাগুলো নানা কিছুতে শুনতে পাই যে ভারতের সাথে বাংলাদেশের দূরত্বটা কমেছে, সেটা একদিক থেকে কমেছে যেহেতু কথাবার্তা, যেহেতু মিটিং মিছিল যেহেতু হয়েছে, সুতরাং আলোচনার পথটা এখনো খোলা আছে। এখন সেই আলোচনাতে যদি আমরা ইনক্লুশনের পথে না হাঁটি, তাহলে বাংলাদেশ এখন ভারতকে হয়তো বা নানা রকম ব্যারিয়ার দিবে, ভারত বাংলাদেশকে ব্যারিয়ার দিবে, ভারত একটা বোমা ফুটাবে, বাংলাদেশ 4টা বোমা ফুটাবে। সো যেটা হবে, দুই দেশের মধ্যে নানা রকম করে রিটালিয়েশন যেটাকে বলে, মানে বিবাদ বাড়তে থাকবে। আমরা যেমন আমেরিকা এবং চায়নার মধ্যে দেখতে পাচ্ছি। প্রথমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কত পার্সেন্ট দিয়েছিল? 54% দিয়েছিল। তারপরে যেটা দেখা গেল, চায়না মনে হয় রিটালিয়েটেড একটা ট্যাক্স বা টেরিফ দিয়েছিল, এবং তারপরে ডোনাল্ড ট্রাম্প আবার সেটা বাড়িয়ে এখন 104% টেরিফ করে দিয়েছে। সো আলোচনার মাধ্যমে একটা যুক্তিযুক্ত সমাধান খোঁজাটা হচ্ছে গিয়ে বুদ্ধিমানের কাজ। সেখানে সবাই লাভবান হয়। যুদ্ধ করলে কেউ তো লাভবান হয় না, বরং যার অনেক সম্পদ আছে সে লাভবান হবে। যেমন বাংলাদেশের তুলনায় ভারত প্রায় 25-30 গুণ বড়, সুতরাং বাংলাদেশ ভারতের সাথে কোনোভাবেই তো পেরে ওঠার কোনো রকম যৌক্তিক কারণ নেই। সুতরাং বাংলাদেশ এবং ভারত দুই পক্ষেরই উচিত যে তাদের মধ্যে যে দ্বিপাক্ষিক দূরত্বটা তৈরি হয়েছে সেই দূরত্ব কমানোর জন্যে তাদের কি করা উচিত? আলোচনার মাধ্যমে যুক্তিযুক্ত একটা সমাধান খোঁজা উচিত। আর আমরা যে হাসিনাকে নিয়ে বাংলাদেশের সমাজে যে ঢেউটা উঠেছে, সেই ঢেউটা কতটা যুক্তিযুক্ত সেটাও আমাদের চিন্তা করা উচিত। ঠিক আছে, কতটা যুক্তিযুক্ত সেটা আমাদের চিন্তা করা উচিত। কারণ হাসিনা হচ্ছে একজন মাত্র ব্যক্তি, তার জন্য পুরা বাংলাদেশ সাফার করতে পারে না, তার জন্য পুরা ভারত বাংলাদেশের উপর বাংলাদেশকে শত্রু রাষ্ট্র হিসেবে ট্রিট করতে পারে না। সো এই ম্যাচুরিটিটা আমার মনে হয় দুই সরকারের কাছ থেকে আমাদের আশা করাটা খুব বেশি অযৌক্তিক কিছু না। আমরা চাই বাংলাদেশ এবং ভারত আলোচনার টেবিলে বসে দ্বিপাক্ষিক সম্পর্কগুলোকে উন্নত করুক, কেউ কাউকে শত্রু মনে না করুক, বরং বাংলাদেশের সমাজের মধ্যে আমরা যে বিভাজনের পথে হাঁটছি সেটাকেও ইনক্লুশনের পথে নিয়ে আসুক। কারণ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, ন্যাশনাল সিটিজেন পার্টি অথবা সাধারণ জনগণ সবাই বাংলাদেশেরই জনগণ। এদেরকে বাংলাদেশ কোনোভাবেই হয়তোবা মৃত্যুর নদী দিতে পারে না, ফায়ার স্কোয়াডে পাঠিয়ে দিতে পারে না, বাংলাদেশ থেকে বের করে দিতে পারে না, এরা বাংলাদেশেই থাকবে। সুতরাং এদেরকে নিয়ে আমাদের বাঁচতে হবে। আমাদের যে বিষয়ে চিন্তা করা উচিত সেটা হচ্ছে এদেরকে কীভাবে সম্পদ হিসেবে ইউজ করা যায়, এদের কীভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, এদেরকে কীভাবে যোগ্য নাগরিক হিসেবে তৈরি করা যায়। আমরা যেভাবে বিভাজনের পথে হাঁটছি, যেভাবে দেশে কর্মসংস্থান নষ্ট করছি, যেভাবে দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে পিছিয়ে দিচ্ছি, তাতে আমাদের যথেষ্ট সন্দেহ আছে এই সরকারের মধ্যে কোনো শুভবুদ্ধির কিছু আছে বলে। আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে জানাতে পারবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।